ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ এখনও কমেনি। একদল বিজয়ের উল্লাসে মেতেছে, অন্য দল প্রস্তুতি নিচ্ছে বিরোধী আসনে বসার। কিন্তু এবারের দৃশ্যপট একটু ভিন্ন। রাজপথে আন্দোলনের পুরনো প্রথা ভেঙে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শব্দের জন্ম হয়েছে, ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। আপনারা হয়তো ভাবছেন, দেশে কি তবে দুটো সরকার, একটা আসল আর একটা নকল? ছায়ামন্ত্রীদের কাজ কি? তারা কি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় গাড়ি বাড়ি বা প্রোটোকল পাবেন, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক নাটক? আজকে এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব ছায়া মন্ত্রিসভার আদ্যোপান্ত, এর গঠন, এর ক্ষমতা, এর সীমাবদ্ধতা এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব। ছায়া মন্ত্রিসভা কি, এর জন্মকথা? সহজ ভাষায় বলতে গেলে ছায়া মন্ত্রিসভা হলো সরকারের একটি আয়না। সংসদীয় গণতন্ত্রে প্রধান বিরোধী দল থেকে একদল অভিজ্ঞ সংসদ সদস্যকে নিয়ে এই বিশেষ টিম গঠন করা হয়। সরকারি মন্ত্রিসভায় যেমন একজন অর্থমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, ছায়া মন্ত্রিসভাতেও বিরোধী দল থেকে একজন ছায়া অর্থমন্ত্রী বা ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। একে বলা হয় ওয়েস্টমিনস্টার সিস্টেম। এর জন্ম গ্রেট ব্রিটেনে। সেখানে বিরোধী দলকে মনে করা হয় অপেক্ষমান সরকার বা গভর্নমেন্ট ইন ওয়েটিং, অর্থাৎ কোনো কারণে যদি বর্তমান সরকার পদত্যাগ করে তবে দেশ যাতে এক মুহূর্তের জন্য নেতৃত্বহীন না থাকে, তাই এই ছায়া মন্ত্রিসভা আগে থেকেই সব মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য তৈরি থাকে। বাংলাদেশের প্রেক্ষাপট, কারা হতে পারেন ছায়ামন্ত্রী? এবার আসা যাক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। 2026-এর নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারা গঠন করছে মূল সরকার, আর প্রধান বিরোধী জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই জোটই ঘোষণা করছে তারা একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করবে। চলুন একটু ধারণা করা যাক এই ছায়া মন্ত্রিসভায় কারা থাকতে পারেন। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনায় আসতে পারেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম তরুণ তুর্কি এবং আন্দোলনের মাঠ থেকে উঠে আসা নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদি তিনি এই দায়িত্ব পান তবে তার কাজ হবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিটি নিরাপত্তা পলিসি পর্যবেক্ষণ করা। ছায়া তথ্য ও প্রযুক্তিমন্ত্রী, এখানে সম্ভাবনা আছে নাহিদ ইসলামের। তরুণদের পালস বুঝতে পারা এই নেতা আইটি খাতের দুর্নীতি এবং ডিজিটাল নীতি নিয়ে সরকারের সমালোচনা ও বিকল্প প্রস্তাব দেবেন। ছায়া অর্থমন্ত্রী, জামায়াতের কোনো অভিজ্ঞ অর্থনীতিবিদ এমপি এই দায়িত্ব পেতে পারেন। তার কাজ হবে সরকারের বাজেটে চুলচেরা বিশ্লেষণ করা। ছায়া মন্ত্রিসভার কাজ বিস্তারিত উদাহরণসহ। অনেকে প্রশ্ন করেন, তাদের যদি প্রশাসনিক ক্ষমতা নাই থাকে তবে তারা কাজ করে কিভাবে? বিষয়টি বোঝার জন্য 3টি বাস্তব উদাহরণ দেওয়া যাক। উদাহরণ 1, বাজেট সেশন। সরকার যখন বার্ষিক বাজেট ঘোষণা করে তখন ছায়া অর্থমন্ত্রী কেবল বাজেট মানি না বলে মিছিল করবেন না, বরং তিনি একটি বিকল্প বাজেট পেশ করবেন। তিনি দেখাবেন কোন খাতে দুর্নীতি কমালে সাধারণ মানুষের ট্যাক্স কমানো সম্ভব হতো। উদাহরণ 2, জ্বালানি সংকট। যদি দেশে তেলের দাম বা বিদ্যুতের দাম বাড়ে তবে ছায়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সরাসরি মন্ত্রণালয়ের ডাটা বের করে প্রমাণ করবেন যে অপচয় কমালে দাম বাড়ানোর প্রয়োজন ছিল না। উদাহরণ 3, পররাষ্ট্রনীতি। ভারতের সাথে বা অন্য কোনো দেশের সাথে কোনো গোপন চুক্তি বা অসম চুক্তি হলে ছায়া পররাষ্ট্রমন্ত্রী সেই চুক্তির ধারাগুলো দেশের স্বার্থের নিরিখে বিশ্লেষণ করে জনগণের সামনে তুলে ধরবেন। অর্থাৎ তারা সরকারের প্রতিটি ফাইলের পেছনে একটি অদৃশ্য চোখ হিসেবে কাজ করবেন। ক্ষমতা বনাম সীমাবদ্ধতা। ভিডিওর এই পর্যায়ে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। ছায়া মন্ত্রীদের কোনো প্রশাসনিক ক্ষমতা নেই। তারা কোনো সরকারি আদেশ দিতে পারেন না, কোনো পুলিশ বা আমলাকে হুকুম করতে পারেন না। তারা কোনো সচিবালয়ে বসেন না এবং সরকারি প্রোটোকল বা গাড়ি বাড়ি সুবিধাও পান না। তবে তাদের মূল ক্ষমতা হলো তাত্ত্বিক ও রাজনৈতিক ক্ষমতা। তারা যখন সংসদে কোনো বিষয়ে কথা বলেন তখন সরকার তাদের অবজ্ঞা করতে পারে না, কারণ তারা ওই বিষয়ের উপর বিশেষজ্ঞ হিসেবে কথা বলছেন। তাদের কাজ হলো জনমত তৈরি করা এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ হতে বাধ্য করা। বাংলাদেশের জন্য এর প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ। বাংলাদেশে কেন এটি এখন খুব জরুরি? আমাদের দেশে রাজনীতি মানেই ছিল সংসদ বর্জন আর রাজপথের জ্বালাও পোড়াও। ছায়া মন্ত্রিসভা এই সংস্কৃতি বদলে দিতে পারে।
এতে বিরোধী দল অনেক বেশি গঠনমূলক হবে। রাজপথে টায়ার জ্বালানোর চেয়ে সংসদে যুক্তির লড়াই দেশ ও দশের জন্য বেশি মঙ্গলজনক। তবে কিছু বড় চ্যালেঞ্জও আছে। সরকার যদি তাদের তথ্য দিয়ে সহযোগিতা না করে, বিরোধী দল যদি গঠনমূলক সমালোচনা না করে, কেবল অন্ধ বিরোধিতা করে, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চরম বৈরিতা, সেখানে একদল অন্য দলের ছায়া মেনে নিতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। ভবিষ্যৎ কোন দিকে? শেষ কথা হলো, ছায়া মন্ত্রিসভা কোনো শৌখিন বিলাসিতা নয়, এটি একটি গুরু দায়িত্ব। বাংলাদেশের মানুষ এখন আর কেবল গালিগালাজের রাজনীতি চায় না, তারা চায় সমাধান। 2026-এর নতুন সংসদে জামায়াত ও এনসিপি জোটের এই ছায়া মন্ত্রিসভা কি পারবে নতুন এক ইতিহাস তৈরি করতে? তারা কি পারবে সরকারের দুর্নীতি আর অসঙ্গতির বিরুদ্ধে সত্যিকারের পাহারাদার হতে? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে জানান। আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামের মতো তরুণরা কি পারবে পুরনো আমলের রাজনীতি বদলে দিতে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।